প্রাণপ্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি সবাইকে হিসাব বিজ্ঞান ক্লাসে। বিশেষ করে ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের জন্য আমরা যেই ধারাবাহিকভাবে তোমাদের ক্লাস দিব, এই ক্লাসগুলো করলে তুমি প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারবে। এবং আমি যতটুকু জানি এখানে বেশিরভাগ শিক্ষার্থীর বেসিক ক্লিয়ার, কিন্তু তুমি যদি ভালো করতে চাও তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটির যেই প্যাটার্ন, এটা শুরুতে অ্যানালাইসিস করতে হবে। অ্যানালাইসিস করে যেই প্যাটার্নের প্রশ্ন আসে ওই কোশ্চেনগুলো আমাদের বেশি সলভ করতে হবে। তো আজকের এই ক্লাসটি সাজেশনমূলক ক্লাস হবে, পাশাপাশি আমরা কী করবো, কোশ্চেন অ্যানালাইসিস করব। এবং ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের যে প্রশ্নগুলো, ধরো তুমি যদি বিগত 4-5 বছরের প্রশ্ন অ্যানালাইসিস করো, যদিও অনেক আগে পরীক্ষা হয়েছে, তো ওই সময়ের যদি কোশ্চেন অ্যানালাইসিস করো 4 থেকে 5 বছরে, দেখবা যে এখানে বেসিক থেকে প্রশ্ন আসে। যেমন ধর হিসাব বিজ্ঞান পরিচিতি, হিসাবের বইসমূহ, এখান থেকে প্রশ্ন আসে, ঠিক আছে। কিন্তু এখানে দেখবো যে কনফিউশন কিছু টার্ম থাকে। একটা কোশ্চেন যদি তুমি স্ট্রাকচার দেখো, এখানে 3-4টা অপশনে মনে হবে কারেক্ট, বাট এখানে যে কনফিউশনটা কাজ করে এটাই তোমার খুঁজে বের করতে হবে। তো যারা যারা যুক্ত হয়েছে সবাইকে ওয়েলকাম করছি, প্রত্যেকেই লাইভটি শেয়ার করে দিব, ঠিক আছে। এবং আজকের এই যে ক্লাসের যে পিডিএফটা, এই পিডিএফটা যদি তুমি পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু লাইভটি শেয়ার করতে হবে, ঠিক আছে। তো শুরুতেই বলো, লাইভটি শেয়ার করে একটু ভাইকে ডান লিখে দাও। যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকেই লাইভটি শেয়ার করে ডান লিখে দাও, এবং আমাদের পেজে দিলে তোমাকে সাথে সাথে স্লাইডটি দিয়ে দিবে। এবং এখানে যে প্রশ্ন আমি যখন সলভ শুরু করব, দেখবা প্রথম প্রশ্নটাই তুমি ভুল করবা। তোমার মনে হবে যে এই কোশ্চেনটা রাইট, তুমি আনসার করার পর ভাববা যে হ্যাঁ এটা আমি শিওর হয়েছে আমারটা, কিন্তু আমি যখন বলবো তখন দেখবা যে ভুল হয়ে গেছে। তো এই জন্য তোমার স্ট্রাকচার বোঝা লাগবে, প্রশ্ন বিশ্লেষণ করে পড়তে হবে যদি ভালো করতে চাও। বর্তমানে যেই টাইপের প্রশ্ন হচ্ছে, এখানে অ্যানালিটিক্যাল কোশ্চেন বেশি হইতেছে বর্তমানে, তো অবশ্যই বেসিকে কী করতে থাকতে হবে, ক্লিয়ার থাকতে হবে 100-100। তো আমাকে শুরুতে একটু এনশিওর করো সব কিছু ঠিকঠাক কিনা। যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা মূল ক্লাসে চলে যাব। আর প্রত্যেকে যারা যারা যুক্ত হয়েছে শেয়ার করে দিয়ে লাইভটি বন্ধুদের মাঝে, এবং বন্ধুদেরকে যুক্ত করে দাও, ঠিক আছে। বিশেষ করে হচ্ছে তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়কে টার্গেট করছো, হয়তো হচ্ছে অনেকেই জানি না যে কোশ্চেনের স্ট্রাকচার কেমন, অনেকে অনেক ইজি ভাবতেছে, তো ব্যাপারটা কিন্তু এতটা ইজি না, ঠিক আছে। ক্লাস করো, ক্লাস করলে বুঝতে পারবা যে আসলে কোশ্চেন প্যাটার্ন কেমন হয় এবং তোমার জন্য কতটুকু চ্যালেঞ্জিং হবে, বা তুমি কতটুকু ইজিলি কোশ্চেন সলভ করতে পারবে কি না। সো এই কনফিডেন্সটা কিন্তু ক্লাস করলে চলে আসবে। এবং এই ক্লাসের আবার বলতেছি, এই সুন্দর পিডিএফটা পেতে চাইলে, একদম গোছানো একটা পিডিএফ, তাহলে লাইভটি শেয়ার করতে হবে। লাইভটি শেয়ার করে একটু ডান লিখে দাও। যাদের স্বপ্ন আছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়ার, প্রত্যেকেই লাইভটি শেয়ার করে একটু ডান লিখে দেয় ভাইয়াকে। তাহলে হচ্ছে আমরা একদম শুরু থেকে বেসিক থেকেই স্টার্ট করবো ক্লাসটি। সবাই একটু ডান লিখে দাও। ওকে, সো পূজা যুক্ত হয়েছে আমাদের সাথে, পূজা বলছে শেয়ার ডান, থ্যাংক ইউ ভেরি মাচ। বাকি যারা আছি, যারা যারা যুক্ত হয়েছে প্রত্যেকে একটু ফার্স্ট শেয়ার করো, শেয়ার করে একটু ডান লিখে দাও। আর যারা লাইভে রিয়াক্ট দাও না, একটা রিয়াকশন দিয়ে দাও, ঠিক আছে। ওকে, সো আমরা শুরু করি। প্রথমে যদি একটা একদম বেসিক থেকে একটা কোশ্চেন তোমাদেরকে দেখাবো, এবং এই প্রশ্নটা দেখো কতজন আনসার করতে পারো। এখানে যদি বেসিক একটা প্রশ্ন তোমাকে দেখাই, এবং এই টাইপের প্রশ্নগুলো তুমি 1 সেকেন্ড আনসার করবা, কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে, এবং ভুল করবে, অনেকেই ভুল করবে। তোমরা যারা ক্লাস করো তারা হচ্ছে এই ভুলগুলা এখন থেকে অ্যাভয়েড করতে পারো। বাট যারা ক্লাস করবা না, তারা যদি এই প্যাটার্নটা না বুঝতে পারো, প্র্যাকটিস না করে পর্যাপ্ত পরিমাণে, এবং কোথায় কোথায় কনফিউশন থাকে এইগুলা যদি না ক্লিয়ার করতে পারো, তাহলে কিন্তু ভুলের একটা সম্ভাবনা থাকবে। তো প্রথম কোশ্চেনটা দেখো, মিস্টার সাইফুর রহমানকে ঋণ দেওয়া হলে ঋণকে ড্যাশ হিসাবে দেখানো হবে। এখন এগুলো কিন্তু খুবই বেসিক পড়া, 9-10-এর পড়া, ঠিক আছে। এই ঋণ দেখে তুমি সাথে সাথে কি করবা, সাথে সাথে দায় আনসার করে ফেলবা, সাথে সাথে কি করবা, দায় আনসার করবা। এবং দায় আনসার করলেই সাথে সাথে কি হবে, ভুল হবে, কিন্তু তোমার কাছে মনে হবে 100% রাইট তুমি। কারণ কি, কারণ তুমি জানো ঋণ একটা দায়, লায়াবিলিটিস একটা কারেন্ট লায়াবিলিটিস। হ্যাঁ, এই যে ঋণ, তারপর হচ্ছে স্বল্পমেয়াদী যে ঋণগুলো আছে, প্রদায় হিসাব, পাওনাদার হিসাব, এই প্রত্যেকটাই হচ্ছে এক একটা কি বলতো, এক একটা দায়। তো ঋণ দেখে আমি সাথে সাথে কি আনসার করব, ঋণ দেখে সাথে সাথে আনসার করব দায়, ঋণ দেখে সাথে সাথে আনসার করব দায়, এবং সাথে সাথে ভুল হবে। তো আমাকে বলো, যদি এটা দায় না হয়, আনসার বলে দিলাম, তারপর দেখি তুমি পারো কি না। তাহলে দায় না হলে কোনটা কার্ড আনসার হবে বলো, দায় যদি না হয় তাহলে কোনটা কার্ড আনসার হওয়ার সম্ভাবনা আছে, এটা একটু বলো। আর দ্রুত ভাই, এত রেসপন্স কম হলে হয়, কমার্সের শিক্ষার্থী অ্যাক্টিভ থাকতে হবে, ঠিক আছে। সো একটু দ্রুত সবাই শেয়ার করে দাও, বন্ধুদেরকে নিয়ে আসো। এই যে শেষ সময় ক্লাসগুলো দিচ্ছি শুধুমাত্র তোমাদের প্রিপারেশনটা গুছানোর জন্য। ওকে, বলো কোনটা কার্ড আনসার হবে।
দেখি কে কে আনসার দিতে পারো। ওয়ালাইকুম আসসালাম। তো দেখো, মিস্টার সাইফুর রহমানকে ঋণ দেওয়া হলো। এখানে ঋণ কি করা হয়েছে? ঋণটা হচ্ছে দেওয়া হয়েছে। এখন ঋণ হচ্ছে দায়, কিন্তু ঋণ যদি আমি দেই তাহলে এই ঋণটা কি হবে? এটা হচ্ছে আমার জন্য একটা সম্পদ হবে এবং বিনিয়োগের মতো। দেখো, তুমি ঋণ দিলে তুমি কিন্তু সুদ পাবে, তাই না? তুমি যদি ঋণ প্রদান করো তাহলে কি পাবে? সুদ পাবে। এবং এই ঋণটা তোমার কাছে কি একটা বিনিয়োগের মতো, মানে সম্পদের মতো। তাহলে এটা কি একটা, এটা একটা সম্পদ। তার মানে এই ঋণটা একটা সম্পদ, তার মানে প্রদত্ত ঋণ। আবার বলতেছি, তুমি যেখানেই পরীক্ষা দাও, বিশেষ করে ন্যাশনাল ইউনিভার্সিটির জন্য আমরা যেহেতু পড়াচ্ছি, জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন অনেক ইজি হবে, কিন্তু প্রশ্নের মধ্যে কি থাকবে? ঝামেলা থাকবে, প্যাচ থাকবে, কনফিউশন থাকবে। এই জন্য তুমি যখনই যে কোশ্চেনটা আনসার করবে, আমি সবসময় বলি এটা, যে এই যে লাইনগুলো ভালো করে পড়ে অপশন 4টা দেখে দেন ডিসিশন নিবা যে আসলে কোনটা কারেক্ট আনসার। কিন্তু হুট করে প্রথম লাইন পড়ে কারেক্ট আনসার কখনো করবে না, তাহলে কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। এই বিষয়টা যারা আমরা অ্যাভয়েড করতে পারবো এখন থেকে, তারাই কিন্তু প্রকৃতপক্ষে ভালো করতে পারবো, ঠিক আছে? আদারওয়াইজ কিন্তু এই টাইপের প্রশ্ন ভুল হয়ে যাবে। তাহলে ঋণ দেখলে আমরা দায় দিব, এই এই ধারণা থেকে কি হতে হবে? বের হয়ে আসতে হবে। ওকে, সো পরবর্তী কোশ্চেন আমরা চলে যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2। এই প্রশ্নটা বলছে, দেখো, যে সুব্যবস্থিত ধারায় আর্থিক ঘটনাসমূহের সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণকে কি বলে? এখন ধরো নির্দিষ্ট ধারায় বা সুন্দরভাবে যে কোনো একটা যদি ট্রানজেকশন, মানে একটা ঘটনা যদি ট্রানজেকশন হয়, একটা ঘটনা যদি তুমি অর্থ ধারা পরিমাপ করতে পারো, টাকা ধারা পরিমাপ করতে পারো, একটা ঘটনা যদি দেখো যে এটা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে, তাহলে এটা হয়ে যাবে একটা দায়। আর কোনো কিছু যদি দায় হয়, সরি লেনদেন হয়, আর ওই লেনদেন হলেই সেটাকে হিসাবের প্রাথমিক বই জাবেদা কি করতে হবে? লিপিবদ্ধ করতে হবে। তার মানে ভাইয়া, এই সুব্যবস্থিত ধারায় আর্থিক ঘটনাসমূহের সময়ানুক্রমিক ডায়েরিতে সংরক্ষণ করাকে কি বলে? এটাকে বলা হয় রেকর্ডিং বা লিপিবদ্ধকরণ। তাহলে এটাকে কি বলা হয়? রেকর্ডিং। দেখো ইংরেজি নাম দেওয়া আছে, কি দেওয়া আছে? রেকর্ডিং দেওয়া আছে। তার মানে রেকর্ডিং এটা কিন্তু একটা ইংরেজি শব্দ, মানে লিপিবদ্ধ করা, রেকর্ড করা, ঠিক আছে? তো এটাকে কি করতে হবে? সময়ানুক্রমিক ডায়েরি সংরক্ষণকে রেকর্ডিং বলে বা লিপিবদ্ধ করতে হবে, ঠিক আছে? রেকর্ডিং বা লিপিবদ্ধ করতে হবে। না, এটা 8টা 10-এর ক্লাস না ভাইয়া, এটা হচ্ছে তোমার আহ, এটা হচ্ছে তোমার 7টার ক্লাসে। আমাদের 8টা 10 হচ্ছে ওটা পেইড বেসের ক্লাস, ঠিক আছে? আর এটা হচ্ছে ফ্রি ক্লাস, এটা সবাই করতে পারবে। এই ক্লাসটি সবার জন্যই উন্মুক্ত থাকবে। ওকে, সো আমরা সামনের দিকে চলে যাচ্ছি। পরবর্তী কোশ্চেন, এই প্রশ্নটা দেখো 3 নাম্বার আছে। এখানে হচ্ছে আমাদের বিশ্লেষণমূলক কোশ্চেন। এই প্রশ্নটা অনেকগুলো লাইন, দেখে একটু ভয় কাজ করতে পারে, কিন্তু এই টাইপের প্রশ্ন 1 সেকেন্ড আনসার করতে পারবে। 1 সেকেন্ড এই টাইপের কোশ্চেন তুমি 1 সেকেন্ড আনসার করতে পারবা, ঠিক আছে? কিভাবে? দেখো, এখানে বলছে দোকানটি যদি IFRS অনুযায়ী কি হয়, এটা হচ্ছে আয় চিহ্নিত করে, আয়টা চিহ্নিত করে, তাহলে কখন এই 1 লক্ষ টাকা অর্জিত হয়েছে বলে গণ্য করা হবে। তার মানে আমরা হিসাব বিজ্ঞানের ভিত্তি পড়েছি না? আমরা তো হিসাব বিজ্ঞানের ভিত্তিটা জানি। হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে নগদান ভিত্তি, আরেকটা হচ্ছে কি বকেয়া ভিত্তি। তার মানে হিসাব বিজ্ঞানের ভিত্তি হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে বকেয়া ভিত্তি, আরেকটা নগদান ভিত্তি। এই দুইটা ভিত্তির মধ্যে আমাদের আধুনিক ভিত্তি হচ্ছে কোনটা বলো তো? আধুনিক ভিত্তি হচ্ছে ভাইয়া বকেয়া ভিত্তি, ঠিক আছে? আধুনিক ভিত্তি হচ্ছে বকেয়া ভিত্তি। এটা হচ্ছে IFRS এবং গ্যাপ কর্তৃক স্বীকৃত। এটা IFRS এবং গ্যাপ কর্তৃক কি স্বীকৃত? কারণ কি বলতো? কারণ এটা হচ্ছে আধুনিক ভিত্তি। এবং এই যে বকেয়া ভিত্তিটা আমার কি বলে বলতো? এই বকেয়া ভিত্তি বলে যে যখনই কোনো আয় অর্জিত হবে, যখনই কোনো আয় অর্জিত হবে সাথে সাথে আয় হিসাবে লিখতে হবে, যখনই কোনো ব্যয় সংগঠিত হবে সাথে সাথে লিখতে হবে। তার মানে তুমি একটা জিনিস চিন্তা করো, যখন কোনো আয়, তুমি যদি পণ্য বিক্রি করো, সাথে সাথে তোমার এটা আয় হয়ে গেছে, যদি তোমাকে টাকা নাও দেয়, যেহেতু তুমি বিক্রি করছো, এটা তোমার প্রাপ্য হয়ে গেছে, তুমি অবশ্যই পাবে। তার মানে এই যে এই নীতিটাকে সমর্থন করে হচ্ছে বকেয়া ভিত্তি, ঠিক আছে? তার মানে বকেয়া ভিত্তি কিন্তু আধুনিক ভিত্তি, ঠিক আছে? আর নগদান ভিত্তি কি বলে? যে ভাইয়া এক্স্যাক্টলি যখনই তোমার হচ্ছে কি হবে, আয় অর্জিত হবে, যদি সেটা নগদে আসে, টাকা যদি নগদে আসে, তখনই ব্যয় সংগঠিত হবে যদি টাকা নগদে চলে যায়। তার মানে নগদ রিলেটেড থাকতে হবে। কিন্তু এই জিনিসটা কি তোমার মনে হয় যে এটা বাস্তবসম্মত? কখনই না। তুমি যদি পণ্য কিনো, তোমার ব্যয় হবে, তুমি বিক্রি করলে কি হবে? আয় হবে। তার মানে এটা নগদ হলো, বাকিতে হলো, চেক হলো, ডাজেন্ট ম্যাটার, কোর্সও মানে হয়ে গেছে। সহজভাবে বোঝার ট্রাই করো, ঠিক আছে? কোর্সও মানে কি হয়ে গেছে ভাই। ওকে, তাহলে ভাই এই 1 লক্ষ টাকা কখন অর্জিত হয়েছে?
একটু সুন্দর করে পড়ো কোশ্চেনটা, যে একটি চানাচুরের দোকানে আগস্ট মাসের 30 তারিখে, তাহলে এই যে আগস্ট মাসের 30 তারিখে 2,50,000 টাকার কি করছে, চানাচুর বিক্রি করছে। এখানে একটু কারেকশন করে নাও। তাহলে বলো তো, যেখানে এই যে বিক্রি করছে আগস্ট মাসের কত তারিখে, 30 তারিখে, তার মানে বিক্রি যেহেতু করছে, এটা আমার নগদে হয়েছে নাকি বাকি তো হয়েছে ডাজেন্ট ম্যাটার, দেখার কোনো বিষয় না। বিক্রি যেহেতু হয়ে গেছে, বিক্রয় যেহেতু হয়ে গেছে, আমার আয় অর্জিত হয়ে গেছে। তাহলে এই যে 2,50,000 টাকা কখন অর্জিত হয়েছে, এটা আগস্ট মাসের 30 তারিখে। কখন অর্জিত হয়েছে, আগস্ট মাসের 30 তারিখে। কিন্তু আমার পরবর্তী কোনো লাইন পড়াই লাগবে না, ওরা বলছে যে সংশ্লিষ্ট খরিদ্দারকে 5 তারিখে একটি বিবরণী পাঠাইছে, ডিসেম্বরের 10 তারিখে আবার কি করছে, চেক গ্রহণ করা হয়েছে, অনেক 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 কিছু দেওয়া আছে, বাট এগুলো দেখার কোনো বিষয় না। তোমার কি দেখতে হবে, যে কখন আয় অর্জিত হয়েছে, যখন পণ্য বিক্রি হয়েছে সাথে সাথে আয় অর্জিত হয়েছে। সো এটা বুঝতে পারছি কিনা বলো, এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো কিনা? এটা সবাই বুঝতে পারছো কিনা? এটা সবাই ক্লিয়ারলি বুঝতে পারছি কিনা? একটু রেসপন্স করতে হবে, সাথে সাথে রেসপন্স করতে হবে। আর যারা যারা যুক্ত হয়েছে ভাইয়া পুরা সবাই, যদি এই ক্লাসের পিডিএফটি পেতে চাও তাহলে একটু শেয়ার করো, হ্যাঁ, টাইমলাইনে শেয়ার করে দাও, শেয়ার করে আমাদের পেজে দিয়ে তোমাকে পিডিএফটা দিয়ে দিবে। পর্যাপ্ত পরিমাণ কোশ্চেন আমরা সলভ করবো ইনশাআল্লাহ আজকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার কোশ্চেন নাম্বার 4, 4 নম্বর প্রশ্ন দেখে। এগুলো কিন্তু খুবই বেসিক প্রশ্ন এবং আমি প্রথম ক্লাস দেখে এই জন্য একদম বেসিক থেকে পড়াচ্ছি, আর যদিও আস্তে আস্তে তোমার জন্য অনেকটা কঠিন হবে। তো দেখো তো এখানে কি বলছে, হিসাব রক্ষণ কি, হিসাব রক্ষণ জিনিসটাকে এটা আমার জানতে হবে। তো হিসাব রক্ষণ বা এটার আরেকটা নাম হচ্ছে বুক কিপিং। এই হিসাব রক্ষণের ইংরেজি নাম হচ্ছে বুক কিপিং। তার মানে ভাইয়া এই হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের কি বলতো, হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণের ধাপ। আমরা দেখছি হিসাব বিজ্ঞানের স্টেপ বা ধাপ কয়টা, 3টা। 1 নম্বর হচ্ছে লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ, আর কি তথ্য সরবরাহকরণ। তাহলে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ কয়টি ভাইয়া, হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ধাপ হচ্ছে 3টি, ঠিক আছে। লেনদেন শনাক্তকরণ, লেনদেন বিশ্লেষণ এবং সর্বশেষ হচ্ছে তথ্য সরবরাহ করা। কাকে তথ্য সরবরাহ করা, ব্যবসার তৃতীয় পক্ষ বা বাহ্যিক ব্যবহারকারীদের তথ্য সরবরাহ করা। তার মানে ভাইয়া এই হিসাব রক্ষণ হলো হিসাব বিজ্ঞানের লিপিবদ্ধকরণের একটি ধাপ। কিসের ধাপ বলো তো, এটা হচ্ছে লিপিবদ্ধকরণের একটি ধাপ। গট ইট, গট ইট ডিয়ার স্টুডেন্টস? তাহলে এটা হচ্ছে কিসের ধাপ, এটা হচ্ছে লিপিবদ্ধকরণের ধাপ। এই লিপিবদ্ধকরণের আরেকটা নাম হচ্ছে বুক কিপিং, এবং এটারও আরও 3টা ধাপ আছে। এই লিপিবদ্ধকরণ বা বুক কিপিংয়ের আবার 3টা অংশ। এটা হচ্ছে লেনদেন, লেনদেন বিশ্লেষণ, জাবাদাভুক্তিকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ, এই 3টা, ঠিক আছে। খতিয়ানে স্থানান্তরকরণ, খতিয়ানে স্থানান্তরকরণ। আমাদের সাথে আজিম যুক্ত হয়েছে, আদিম ইসলাম আজিম। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম। এখন দেখো, ফার্স্ট টাইমে অনেকে আমরা অনেক চান্স পাই নাই বা পাবলিকেন হতে পারি নাই। অনেকেরই হচ্ছে ড্রিম ছিল ভালো ইউনিভার্সিটিতে পড়বো, প্রিপারেশনও হয়তো ভালো ছিল, কিন্তু কোনো এক কারণে হয়তো ভালো তুমি হচ্ছে চান্স পাও নাই বা চান্স হয় নাই। এখন প্রথমে তুমি ব্যর্থ হচ্ছো, তার মানে তুমি কি ফেইলার না, বরঞ্চ তুমি অনেক বেশি অভিজ্ঞ, তোমার হাতে এখন অনেক সুযোগ আছে। হ্যাঁ, তো এই সুযোগটা কাজে লাগাতে পারলে ইনশাল্লাহ তুমি কিন্তু অনেক ভালো করতে পারবে। এবং তোমরা জানো সেকেন্ড টাইমের শিক্ষার্থীরা সেকেন্ড টাইম দিয়ে কিন্তু ফার্স্ট হতে পারে। তার উদাহরণ অনেক দূরে যাওয়া লাগবে না, আমাদের আই এডুকেশন থেকে কে বছর ফার্স্ট হয়েছে মিজানুর রহমান। তার মানে বুঝতেই পারছো, তোমার যদি ইচ্ছা শক্তি থাকে তাহলে তুমি কিন্তু তোমার স্বপ্নের ক্যাম্পাসে বা স্বপ্নের বিশ্ববিদ্যালয়ে পড়তেই পারবে, পাবলিকান হতে পারবে, এবং বরঞ্চ তুমি অনেক ভালো করতে পারবা। সো তোমাদের জন্য আমরা নিয়ে আসছি সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ। এই ব্যাচে দেখো আমরা বাংলা, ইংরেজি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফাইন্যান্স, গণিত, আইকিউ সবগুলো সাবজেক্টের ক্লাস দিচ্ছি। সাথে আমরা শুরুতেই ফাউন্ডেশন ক্লাস দিব, তোমাদেরকে বেসিকটা একদম স্ট্রং করে দিব। পাশাপাশি আমরা হচ্ছে তোমাদের জন্য সেকেন্ড টাইমে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে, বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, বিউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, সো এই বিশ্ববিদ্যালয়ের কোর্সগুলো কিন্তু তোমরা আমাদের এই এক কোর্সে ভর্তি হলে বাকিগুলো তো তুমি এনরোল করতে পারো ফ্রিতে, শুধুমাত্র চট্টগ্রাম ব্যতীত, ঠিক আছে। আর আমাদের প্রথমে বেসিক ফাউন্ডেশন ক্লাস যদি শেষ হয় যখন, তারপর আমরা হচ্ছে রিভিশন প্ল্যান রাখবো, যেখানে তোমাদেরকে প্রত্যেকটা সাবজেক্টের আবার A to Z রিভিশন করে দেওয়া হবে। ওকে, সো আমরা গত ক্লাসে লঞ্চিং লাইভ হয়েছে, তোমরা যারা দেখছো আমাদের বিস্তারিত
সব দেওয়া আছে এবং আমি যতটুকু বর্ণনা করলাম ইনশাল্লাহ এখান থেকে হোপফুলি তোমরা বুঝতে পারছো এবং আমাদের পেইড বেসে ভর্তি হলে কিন্তু একদম বেসিক থেকে শূন্য থেকে প্রিপারেশনটা নিতে পারবা। দেশসেরা টিচার প্যানেল নিয়ে কিন্তু আমাদের এই সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, পাশাপাশি হচ্ছে আমরা বিশেষ করে চট্টগ্রাম, হ্যাঁ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, দেখো প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ের জন্য কিন্তু আমরা ক্লাস দিচ্ছি এবং সব টাইপের ক্লাসে থাকতেছে, ম্যাথ থাকতেছে এবং ম্যাথে ধরে ধরে শেখাবে তোমাদেরকে। ওকে, সো ডিসকাউন্টে ভর্তি চলছে, এখন ভর্তি হলে কিন্তু এই সুযোগটা তুমি কাজে লাগাতে পারবা। পরের কোশ্চেনটা দেখো, এই প্রশ্নটা কিন্তু অনেকটা তোমার জন্য কঠিন হবে। নগদের সম্ভার ক্রয়, এখন সম্ভার টার্মটা অনেকের কাছে মনে হতে পারে ভাই এটা আসলে কি। ওকে, সো এই যে সম্ভার ক্রয়, সম্ভার মানে কি বলতো, সম্ভার হচ্ছে মণিহারি, এই সম্ভার মানে হচ্ছে মণিহারি, ঠিক আছে। এখন এই যে মণিহারি করায় বা সম্ভার করা, এটা আসলে কি একটা সম্পদ কিনা বলো তো? সম্ভার করা এটা কি সম্পদ কিনা? সম্ভারটা বলো তো, এটা কি সম্পদ কিনা? ঠিক আছে, সম্ভার সম্পদ কিনা এটা বলো। তো দেখো এখানে মণিহারি এটা যদি ক্রয় করে তাহলে সম্ভার হিসাব ডেবিট, মানে একটা সম্পদের মতো কাজ করে, সম্ভার হিসাব ডেবিট। ওকে, আর হচ্ছে নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব কি হবে? নগদান হিসাব হবে ক্রেডিট, আর হচ্ছে ডেবিট। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, তাই না? সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। তা আমরা জানি হিসাব সমীকরণের যদি এক পাশে পরিবর্তন হয় সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তোমার এক পাশে পরিবর্তন হইলে, এক পাশে পরিবর্তন হইলে সেটা হচ্ছে গুণগত পরিবর্তন, সেটা হচ্ছে গুণগত পরিবর্তন। আর এই গুণগত পরিবর্তন আরেকটা নাম হচ্ছে কাঠামোগত পরিবর্তন। তো বিকল্প নামগুলো মনে রাখতে হবে। এই যে দেখো এক পাশে পরিবর্তন হইলে সেটা হচ্ছে গুণগত পরিবর্তন এবং এই গুণগত পরিবর্তনের আরেকটা নাম হচ্ছে কাঠামোগত পরিবর্তন, ঠিক আছে। নাই ব্যাপারটা এমন না, আমরা কিন্তু এখানে ম্যাথ আইকিউ দুইটাই দিচ্ছি, ঠিক আছে। তবে এই কোর্সটার আমরা সম্পূর্ণ ফ্রিতে দিচ্ছি না তোমাদেরকে, আমাদের কোর্স থাকবে কিন্তু সেখানে কিছু টাকা পে করে ভর্তি হতে পারবে। এছাড়া বাকি যে ইউনিভার্সিটিগুলো সম্পূর্ণ ফ্রিতে পাচ্ছ, ঠিক আছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়, বিউপি, তারপর হচ্ছে কি পাচ্ছ, খুলনা, কুমিল্লা, ঠিক আছে, সাস্ট, এইগুলো সম্পূর্ণ ফ্রিতে পাবে। তার মানে এটা হচ্ছে এক পাশে পরিবর্তন, এর জন্য গুণগত পরিবর্তন হবে। আর গুণগত পরিবর্তন আরেকটা নাম হচ্ছে কাঠামোগত পরিবর্তন, ঠিক আছে। আর যদি হিসাব সমীকরণে দুই পাশে পরিবর্তন হয়, এই পাশে পরিবর্তন হচ্ছে, এই পাশে পরিবর্তন হচ্ছে, তাহলে সেটা হচ্ছে তোমার নিট বা পরিমাণগত পরিবর্তন, ঠিক আছে। এখন এই যে হিসাব বিজ্ঞানের যে পরিবর্তনগুলো এটা শিখতে হবে, হিসাব বিজ্ঞানের শাখাগুলো শিখতে হবে, তারপর হিসাব বিজ্ঞানের ব্যবহারকারী শিখতে হবে, এই প্রত্যেকটা টার্ম তোমার ভালো করে শিখতে হবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা চলে যাচ্ছি এবার পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 6। এই প্রশ্নটা কি বলছে, নিচের কোনটি প্রতিদায়ের উদাহরণ। এখন অনেকের কাছে মনে হতে পারে ভাইয়া প্রতিদায় এটা আসলে কি, প্রতিদায়টা আসলে কি বলেন তো, প্রতিদায় এটা আসলে কি, এটা প্রশ্ন হতে পারে না। প্রতিদায়, অনেকে মনে করে যে প্রতি, এটা তো কখনো শুনি নাই, এই কনসেপ্টটা কোথা থেকে আসলো, ঠিক আছে। তো তার জন্য আমি এটা একটু ক্লিয়ার করে দিচ্ছি। প্রতিদায়টা হচ্ছে এই যে প্রতি শিখছো, মনে পড়ে দেখো তো কনসেপ্টটা মিল খুঁজে পাও কিনা। বিপরীত, বিপরীতের আরেকটা নাম হচ্ছে কন্ট্রা, ঠিক আছে, বিপরীত কন্ট্রা, বা এটার আরেকটা নাম হচ্ছে প্রতি হিসাব, বিপরীত কন্ট্রা অথবা প্রতি হিসাব। তাহলে বিপরীত কন্ট্রা অথবা প্রতি হিসাব, ঠিক আছে, বিপরীত প্রতি বা কন্ট্রা হিসাব। তো এই বিষয়গুলো হচ্ছে আমাদের জানা লাগবে যে একই টার্ম জাস্ট বিকল্প নাম, বিপরীত হিসাব এটার আরেকটা নাম কন্ট্রা হিসাব, এটার আরেকটা নাম প্রতি হিসাব, ঠিক আছে। তাহলে কোনটি প্রতি দায়ের উদাহরণ? নর্মালি দায়কে যে কমাই দিচ্ছে, ধরো ঋণপত্র একটা দায়, বন্ধকি ঋণ একটা দায়, তার মানে দায়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে কি বিপরীত দায়, সম্পদকে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত সম্পদ, ঠিক আছে। তার মানে দায়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত দায়, সম্পদকে যে কমাই দিচ্ছে সে হচ্ছে বিপরীত সম্পদ। তাহলে এই যে প্রতি বা দায়ের উদাহরণ কোনটা, এটা হচ্ছে প্রদায় বিলের ভাট্টা সঞ্চিতি, প্রদায় বিলের ভাট্টা সঞ্চিতি। তার মানে এই প্রদায় বিলের ভাট্টা সঞ্চিতি এটা তোমার কি করবে, এটা দায়কে হ্রাস করে দিবে, ঠিক আছে। যেমন আমরা এটা পড়ছি না যে যত সঞ্চিতি আছে পৃথিবীতে সব সঞ্চিতি কি ক্রেডিট, যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, তাই তো, যত সঞ্চিতি আছে সব সঞ্চিতি হচ্ছে ক্রেডিট, বাট এই পাওনাদার বাট্টা সঞ্চিতি ব্যতীত। ওকে, তার মানে এই পাওনাদার বাট্টা সঞ্চিতি এটা কী করে, এটা আমার সম্পদকে কমাই দেয়, এই জন্য এটা হচ্ছে একটা বিপরীত, স্যার দায়কে কমাই দেয়, এই জন্য এটা একটা বিপরীত দায়। তো আমার দায় হিসাবের যে হচ্ছে ক্রেডিট, তাহলে বিপরীত কি হবে, দায় হিসাব যেহেতু ক্রেডিট, তার মানে আমার পাওনাদার বাট্টা সঞ্চিতি এটা কি অবশ্যই ডেবিট হবে, বিপরীত দায়টাকে অবশ্যই ডেবিট হবে, বিপরীত দায়টা তাহলে কি হবে, অবশ্যই ডেবিট হবে। বুঝতে পারছি, বিপরীত দায়টা তাহলে অবশ্যই কি হবে, অবশ্যই ডেবিট হবে।
আর্থিক বিবরণীর ক্লাস তো আমাদের লাস্ট ক্লাসও আর্থিক বিবরণী সিকিউ সলভ করানো হয়েছে, ওইগুলো তোমরা দেখো না কেন? ওকে, তারপর আমরা একটা ম্যাথ সলভ করবো। সো ম্যাথটা অনেক বড় মনে হতে পারে তোমার কাছে, তবে এই ম্যাথটা কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এটা কিন্তু খুবই সহজ একটা ম্যাথ, একবার করে ট্রাই করো, ট্রাই করলে পারবা। এখানে দেখো, এখানে বলছে একটি হিসাবের প্রারম্ভিক একটি কোম্পানির মোট মালিকানা সত্ত্ব ছিল 7,20,000 এবং দায় ছিল 6,00,000 টাকা। তো শুরুতেই তুমি সমীকরণটা লিখে ফেলবে এ ইকুয়াল এল প্লাস ওই, এ ইকুয়াল এল প্লাস ওই। তাহলে দেখো মোট মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব হচ্ছে 7,20,000, দায় ছিল 6,00,000। তাহলে আমরা দায়টা আগে লিখি, দায়টা হচ্ছে 6,00,000 আর মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব হচ্ছে 7,20,000। মালিকানা সত্ত্ব কত? মালিকানা সত্ত্ব 7,20,000 লিখে ফেললাম। দেন আমরা সমীকরণ দেখলে দুই পাশ কী করবো? ইকুয়াল করব। দুই পাশ কী করবো? সমান করব। দুইটা পাশ সমান থাকবে আমার, কি থাকবে? দুইটা পাশে সমান থাকবে। তো দুইটা পাশ যদি আমি সমান করি, এখানে দেখো 6,00,000 আর 7,00,000 কোথায়? 13,00,000। তার মানে এই পাশে 13,20,000, এই পাশে 13,20,000 হবে। এবার দেখো কোথায় কোথায় পরিবর্তন হয়েছে। উক্ত হিসাবকালে তোমার 4,20,000 টাকা এবং দায় 1,80,000 টাকা বৃদ্ধি পাইছে। তার মানে সম্পদ বৃদ্ধি পাইছে 4,20,000। তো এই 13,20,000 সাথে 4,20,000 যোগ করো, 4,20,000, 13 আর 4 কত হয়? 17, 17,40,000। এই যে দেখো সম্পদ পাশে আমি 17,40,000 টাকা লিখে ফেললাম। এবার দায় পাশে দেখো কি হচ্ছে, মানে এই পাশটা 1,80,000 টাকা আমার দায়টা বৃদ্ধি পাচ্ছে। তাহলে 1,80,000 টাকা দায় যদি বৃদ্ধি পায়, এখানে আমার কত হবে? এখানে হবে 6,00,000, 7,00,000, এই 7,80,000 কত হয়? 7,80,000, 7,80,000। এবার আমরা দুই পাশ কী করবো? দুই পাশ সমান করব। এখানে আছে 17,40,000, এখানে যদি 7,80,000 বাদ দিয়ে 17 থেকে 40, তাহলে কত আসে বলো? এবং এভাবে করতে পারো, দেখো এখানে 4,20,000 এই পাশে, তাহলে এই পাশে 4,20,000 বানাতে হবে। তাহলে এই 4,20,000 থেকে 1,80,000 বাদ দাও। 4,20,000 থেকে আমরা যদি 1,80,000 বাদ দিই, 4,20,000 থেকে 1,80,000 বাদ দিলে কত হয়? তাহলে দেখো 3টা শূন্য, হ্যাঁ 0, 28 12 4 হলে আর থেকে 1, এই যে 2, 2 লাখ কত হয়? 40, 2,40,000। তাহলে দেখো এখানে 2,40,000, তো 2,40,000 আর এখানে হচ্ছে 7,20,000, 7 আর 2 কত? 9, 9,60,000, এই 9,60,000 টাকা। দেখো মালিকানা সত্ত্ব তাহলে কত আসছে? 9,60,000। তো এই যে ইকুইটি বলছে, ইকুইটি মানে কি? ইকুইটি মানে হচ্ছে মালিকানা সত্ত্ব। এই যে বিকল্প টার্মগুলো ব্যবহার করছে, এইগুলাই হচ্ছে তোমার জন্য একটু হলে চ্যালেঞ্জিং হবে বা প্রবলেম হবে। বা 17,40,000 থেকে 7,80,000 বাদ দিলে 9,60,000 আসবে। তো এটা যা সমীকরণটা বসাবে, সমীকরণ বসায় ধাপে ধাপে তুমি কি করবা? সমান করে দিবা, দ্যাটস ইট। ক্লিয়ার? বুঝতে পারছি? ক্লিয়ার ভাইয়া পুরা? বলো ক্লিয়ার কিনা? এ টু জেড ক্লিয়ার তো? ওকে, এ টু জেড ক্লিয়ার থাকলে আমরা পরবর্তীতে চলে যাচ্ছি পরবর্তী স্লাইডে। 8 নাম্বার, একটি প্রতিষ্ঠানের হিসাববিদকে যে বই অবশ্যই সংরক্ষণ করতে হবে সেটি কি? তো দেখো আমাদের একটি প্রতিষ্ঠানের হিসাববিদকে যে বই অবশ্যই সংরক্ষণ করতে হয় সেটা হচ্ছে সাধারণ জাবেদা। তার মানে হিসাব রক্ষণটা অবশ্যই সাধারণ জাবেদা কিন্তু সংরক্ষণ করবেন, কারণ এটাই হচ্ছে প্রাথমিক বই। যদি কোনো ঘটনা লেনদেন হয়, যদি কোনো ঘটনা তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো, তাহলে অবশ্যই সেটাকে কী করতে হবে? সেটাকে তোমার হিসাবের প্রাথমিক বই জাবেদা লিপিবদ্ধ করতে হবে বা সাধারণ জাবেদায় লিপিবদ্ধ করতে হবে। ঠিক আছে? বিশেষ জাবেদা এটা বিশেষ সময় করা হয়। অনেক সময় যদি সমন্বয়নটি থাকে, একাধিক বছরের হিসাব থাকে, যেমন ধরো তোমার এখানে অগ্রিম আছে, বকেয়া আছে, যদি এরকম থাকে, এই হিসাবগুলোর জন্য আমরা সমন্বয় দাখিলা দিয়ে থাকি। ঠিক আছে? আমাদের যদি কোনো অ্যান্টিতে ভুল হয়, তো সেই ক্ষেত্রে ভুলটা আইডেন্টিফাই করে আমাদের ভুল সংশোধন দাখিলা দেওয়া লাগে। বাট সবসময় কিন্তু এই বিশেষ জাবেদা করা প্রয়োজন হয় না। ঠিক আছে? সব সময় কিন্তু এই বিশেষ জাবেদা করার প্রয়োজন হয় না। বুঝতে পারছি? ক্লিয়ার তো? ওকে, কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? বলো কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? আমরা কি পারবো? নগদ অর্থ ব্যয় হবে কোনটার জন্য বলো তো? কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে বলো? কোন লেনদেনের জন্য নগদ অর্থ ব্যয় হবে? এখানে অবচয়, অবলোপন, নগদ বাট্টা। দেখো মনে রাখবা, এই অবচয়, এটার আরেকটা নাম হচ্ছে অবলোপন। অবচয়, অবলোপন, আর হচ্ছে আরেকটা অবক্ষয়। তার মানে অবচয়, অবলোপন এবং অবক্ষয়, এই তিনটা হচ্ছে তোমার অনগদ লেনদেন। এখন
এই তিনটা নিয়ে কারো কোনো সন্দেহ নেই আমি জানি, বাট নগদ বাট্টা এটা দেখলে মনে হবে যে ভাইয়া ভাট্টা এখানে লেখা নগদ বাট্টা, মানে নগদ কথাটা শুরুতে লেখা আছে, তারপর আপনি কিভাবে স্কিপ করেন বা কিভাবে বাদ দেন যেটা আসলে নগদ লেনদেন না, সেটা কেমন, তাই না? এটা কেমন কথা বলতেছেন? তো দেখো এই যে নগদ ভাট্টা, তার মানে এই যে নগদ দেখতে পাচ্ছ, এই নগদটা কিন্তু আসলে নগদ হিসাব না। কারণ নগদ ভাট্টা দুই ধরনের, মনে রাখবা, একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, একটা হচ্ছে প্রাপ্ত ভাট্টা, আরেকটা হচ্ছে প্রদত্ত ভাট্টা। এখন এই প্রাপ্ত ভাট্টা এবং প্রদত্ত ভাট্টা এই দুইটাকে তুমি জাবেদা করো, দুইটার মধ্যে একটাও কি নগদ আসবে না, কারণ প্রাপ্ত ভাট্টা পাওনাদার সাথে জড়িত, তাহলে পাওনাদার হিসাব ডেবিট আর প্রাপ্ত ভাট্টা হিসাব ক্রেডিট, আর এটা হচ্ছে দেনাদার হিসাব ডেবিট, প্রদত্ত ভাট্টা প্রদত্ত ভাট্টা হিসাব ডেবিট, দেনাদার হিসাব ক্রেডিট। তার মানে দেখো এই নগদ ভাট্টা নামে নগদ, বাট এটার সাথে কিন্তু নগদ জড়িত না, দ্যাটস ওয়াই এটা একটা অনগদ লেনদেন, দ্যাটস ওয়াই এটা একটা অনগদ লেনদেন, বুঝতে পারছি? দ্যাটস ওয়াই এটা একটা অনগদ লেনদেন। সুতরাং আমরা বলতে পারি এটা একটা অনগদ লেনদেন। ক্লিয়ার? সবাই বুঝতে পারছি? তাহলে আমরা বুঝতে পারলাম এটা একটা অনগদ লেনদেন। ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তীতে 10 নম্বর প্রশ্নে। কি চমৎকার প্রশ্ন, দেখো এখানে বলছে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নিচের কোনটি ইচ্ছাকৃত ধাপ। এখন আমরা নর্মালি পড়ে আসছি যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়ার ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ, ঠিক আছে, এবং যেটা আমার বাধ্যতামূলক করা লাগে না এগুলো শিখছি, কিন্তু ইচ্ছাকৃত ধাপ আবার কোনটা, মানে এটা কেমন কথা, তাই না? তো ইচ্ছাকৃত ধাপটা আমরা জানি না, বাট এটাও জানা লাগবে যে হিসাব বিজ্ঞান প্রক্রিয়া নির্মের কোনটি ইচ্ছাকৃত ধাপ বা ঐচ্ছিক ধাপ, অতিরিক্ত ধাপ। এটা হচ্ছে আমরা দুইটা পড়ছি, একটা হচ্ছে কার্যপত্র, নর্মালি আমরা কি জানি এই যে কার্যপত্র, এই কার্যপত্র, আরেকটা হচ্ছে বিপরীত দাখিলা, কার্যপত্র আরেকটা হচ্ছে বিপরীত দাখিলা। এই কার্যপত্র এবং বিপরীত দাখিলা এই দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ, এই দুইটা হচ্ছে ঐচ্ছিক ধাপ বা অতিরিক্ত ধাপ আমরা নর্মালি জানি, বা ইচ্ছাকৃত ধাপ। কিন্তু তুমি যদি এই চারটা অপশন দেখো সুন্দর করে, তাহলে বুঝতে পারবা যে এই চারটার মধ্যে কিন্তু একটাও ইচ্ছাকৃত ধাপ বা অতিরিক্ত ধাপ নেই, ঠিক আছে? একটাও কিন্তু ইচ্ছাকৃত বা অতিরিক্ত ধাপ নেই। তাহলে কি হবে? তাহলে খুঁজে দেখো লেনদেন, রেওমিল, জাবেদা, লেনদেন, স্থানান্তরকরণ। তাহলে একমাত্র রেওমিল স্থানান্তরকরণ এটা আমাদের কারেক্ট অ্যান্সার হয়। তবে সেক্ষেত্রে তোমার কিন্তু সনাতন পদ্ধতি চলে যেতে হবে। সনাতন পদ্ধতিতে আমরা কি শিখছি? সনাতন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের ধাপ ছিল কয়টা? সনাতন পদ্ধতিতে হিসাব বিজ্ঞানের ধাপ ছিল কয়টা বলো তো? 3টা, সরি 5টা। তার মানে জাবেদা, খতিয়ান, রেওমিল, চূড়ান্ত হিসাব, আর্থিক বিবরণী বিশ্লেষণ। তার মানে ভাইয়া সেখানে কিন্তু ঐচ্ছিক ধাপ শুধু একটা, আর সেটা হচ্ছে রেওমিল প্রস্তুতকরণ। সেটা কি? সেটা হচ্ছে রেওমিল প্রস্তুতকরণ। সেটা কি ছিল বলো তো, কি ছিল? সেটা ছিল রেওমিল প্রস্তুতকরণ। দ্যাটস আমরা বলতে পারি এটা হচ্ছে কি, এটা হচ্ছে রেওমিল প্রস্তুতকরণ হবে। তো যখন আমরা অপশনগুলো দেখে ডিসিশন নিতে পারবো না, তখন আমাদের কিন্তু চলে যেতে হবে কোথায়? সনাতন পদ্ধতিতে। যখন আমাদের মিলবে না, যখন আমাদের অপশন দেখার পরও আমরা কারেক্ট আনসার বের করতে পারবো না, তখন আমাদের চিন্তা করতে হবে আধুনিক পদ্ধতি চিন্তা না করে চিন্তা করতে হবে সনাতন পদ্ধতিতে। তাহলে কিন্তু তুমি কারেক্ট আনসারটা বের করতে পারবে ইনশাল্লাহ। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা এবার চলে যাবো পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 11। তার আগে আবারও বলতেছে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ মাত্র হচ্ছে 8,999 টাকার কোর্স, 3,999 টাকায় ভর্তি চলছে। এই সুযোগটা কিন্তু অল্প সময়ের জন্য, সীমিত সময়ের জন্য। আমরা কি কি দিচ্ছি একদম ডিটেলস আমাদের এডুকেশন পেজে নক দিলেই পাবে, এবং এর আগেও আমি হচ্ছে এটা এক্সপ্লেন করেছি, ঠিক আছে? ওকে, চলে যাচ্ছি পরবর্তীতে আরেকটা প্রশ্নে। এই কোশ্চেনটা বলছে অন্তঃফেরত। নর্মালি অন্তঃফেরত সম্পর্কে সবারই আইডিয়া আছে, তোমরা জানো অন্তঃফেরতটা আসলে কি। এই অন্তঃফেরতটা মূলত হচ্ছে বিক্রয় ফেরত। যদিও এখানে বিকল্প নাম দেওয়া আছে, তবে তোমাদেরও মনে রাখতে হবে এই যে অন্তঃফেরত, এই অন্তঃফেরতের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে অন্তঃফেরতের আরেকটা নাম হচ্ছে বিক্রয় ফেরত। তো দেখো নর্মালি হচ্ছে বিক্রয় কোন ধরনের হিসাব? বিক্রয় হচ্ছে একটা আয় হিসাব, মানে বিক্রয় হিসাবের যে অলওয়েজ ক্রেডিট, তাই না? বিক্রয় হিসাবের যে অলওয়েজ ক্রেডিট ভাই, তাহলে বিক্রয় ফেরত কি হবে? বিক্রয় যেহেতু ক্রেডিট, তাহলে বিক্রয় ফেরত ডেফিনেটলি কি হবে? ডেফিনেটলি হচ্ছে এটা ডেবিট হবে। এটা কি করে? এটা তোমার হচ্ছে বিক্রয়কে কমাই দেয়। তার মানে বিক্রয়কে যে কমাই দিচ্ছে সে হচ্ছে কি? বিক্রয় ফেরত। আয়কে যে কমাই দিচ্ছে সে বিপরীত আয়। তাহলে বিক্রয় একটা আয়, বিক্রয়কে কমাই দিচ্ছে বিক্রয় ফেরত, তাহলে এটা হচ্ছে কি? একটা বিপরীত আয়। এখন দেখো তো বিপরীত আছে কিনা, কোনটা আয় আছে?
প্রতি অ্যাসেট, এই অ্যাসেট মানে সম্পদ, বিপরীত ব্যয় আছে, দায় আছে। তাহলে এই যে কন্ট্রা আয়, এই কন্ট্রা আয় বা বিপরীত আয়, এটা হচ্ছে একটা কন্ট্রা আয় অথবা বিপরীত আয়, এটা হচ্ছে একটা কন্ট্রা আয় অথবা বিপরীত আয়, এটা হচ্ছে কি একটা কন্ট্রা আয় অথবা বিপরীত আয়। এতটুকু বুঝতে পারছি? বলো ভাইয়া, পুরো প্রত্যেকেই বলি এতটুকু ক্লিয়ার কিনা, সবাই বলো এতটুকু ক্লিয়ার কিনা একটু বলি প্রত্যেকেই। তাহলে এই যে আন্তঃফেরত বা বিক্রয় ফেরত, এটা হচ্ছে একটা বিপরীত ব্যয়, ঠিক আছে? বিপরীত যেহেতু নাই, খুঁজতে হবে প্রতি আছে কিনা, প্রতি যদি না থাকে তাহলে খুঁজতে হবে যে তোমার কি কন্ট্রা আছে কিনা। তো এই যে ঘুরাই ফিরে এই জিনিসগুলো হচ্ছে খুঁজে বের করতে হবে, এইগুলো খুঁজে বের করতে পারলে তুমি ইজিলি কার্ড অ্যান্সারটা বের করতে পারবে আশা করি। ওকে, ডান। ওকে, এবার চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 12। ভারতে বলছে বিনামূল্যে পণ্য বিতরণ যাবাতে কি হবে? সো বিনামূল্যে পণ্য বিতরণ, এই টাইপের প্রশ্নগুলো ন্যাশনাল ইউনিভার্সিটিতে আসবে। তো বিনামূল্যে পণ্য বিতরণ যেহেতু করছে, ভাই বিনামূল্যে কি কেউ কিছু দেয়? নিজের স্বার্থ ছাড়া, নিজের যদি লাভ না হয় কেউ তোমাকে কিছু দিবে না। পণ্য বিনামূল্যে দিচ্ছে মানে কি তার একটা লাভ আছে প্রতিষ্ঠানের, প্রতিষ্ঠানের পণ্য সম্পর্কে জনগণকে অবহিত করতেছে, জনগণকে তার পণ্য সম্পর্কে জানাচ্ছে। এই যে বিনামূল্যে দিচ্ছে, এটার কারণে সে তার প্রতিষ্ঠানের পণ্যগুলো বিক্রি করতে পারবে যখন পরিচিতি লাভ করবে। কেউ যদি তোমার পণ্য সম্পর্কে নাই জানে তাহলে কি কিনবে? পণ্য সম্পর্কে ধরো কেউ জানেই না, যদি না জানে তাহলে সে কি কিনবে? কখনোই কিনবে না, কিনবে না। তো এই জন্য অবশ্যই কী করতে হবে, জানাতে হবে জনগণকে। তার মানে ভাইয়া বিনামূল্যে পণ্য বিতরণ এটা হচ্ছে এক ধরনের বিজ্ঞাপন, তার মানে এটা বিজ্ঞাপনের মতো কাজ করে। যেহেতু বিজ্ঞাপন এটা একটা ব্যয়, তাহলে ব্যয় যদি বাড়ে তাহলে এটা ডেবিট, তাহলে বিজ্ঞাপন ব্যয় হিসাব কি হবে? বিজ্ঞাপন ব্যয় হিসাব হবে ডেবিট। এবং তোমার যেহেতু বিনামূল্যে পণ্য বিতরণ করছে মানে কি পণ্য চলে গেছে, বিনামূল্যে পণ্য বিতরণ যেহেতু করছে পণ্য চলে গেছে, তার মানে পণ্য চলে যেহেতু গেছে এই জন্য ক্রয় হিসাব কী হবে? এই জন্য ক্রয় হিসাব হবে ক্রেডিট। এই জন্য ক্রয় হিসাব কী হবে? এই জন্য ক্রয় হিসাব হবে ক্রেডিট। এই জন্য ক্রয় হিসাব হবে ক্রেডিট। তার মানে বিনামূল্যে পণ্য বিতরণ এটা তোমার ক্রয় হিসাব কী করতেছে? ক্রেডিট করতেছে। বিজ্ঞাপন হিসাব ডেবিট, মানে কি বিজ্ঞাপন ব্যয় হিসাব ডেবিট, এবং বিনামূল্যে করছে এই জন্য পণ্য চলে গেছে, পণ্য চলে গেলে ক্রয় কমে যায়, তাহলে এই জন্য ক্রয় হিসাব কী করছে? ক্রেডিট করতেছে। দ্যাটস ইট, বুঝতে পারছি? আর যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো। আর এই যে বেসিক কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে এই প্রশ্নগুলো কিন্তু সলভ করার কোনো ব্যাপার না। ঠিক আছে সেলিম? ওকে, ডান আশা করি। তারপর আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্নে। কোশ্চেন নাম্বার 13, কোনটি হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ? বলো কোনটি হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ? কোনটি 12, কোশ্চেন নাম্বার 12, কোনটি হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ? কোনটি হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ? আমরা জানি এ ইকুয়াল এল প্লাস ওই, তারপরে এ ইকুয়াল এল প্লাস পি হতে পারে, এল প্লাস এসি হতে পারে, এ ইকুয়াল শুধুমাত্র এল হতে পারে, শুধুমাত্র ও হতে পারে, সবগুলোই কিন্তু রাইট। কিন্তু এটা হচ্ছে মৌলিক সমীকরণ। তাহলে কি হবে? এই যে ক্যাপিটাল, ক্যাপিটাল মানে কি বলতো? ক্যাপিটাল মানে হচ্ছে মূলধন, ক্যাপিটাল মানে মূলধন, লায়াবিলিটিস মানে দায়, তার মানে মূলধন বা মালিকানা শক্তি ইকুয়াল এই যে অ্যাসেট, অ্যাসেট মানে কি সম্পদ। তাহলে মিলছে? তার মানে এই নম্বরে আমরা কারেন্ট আনসার পেয়ে যাচ্ছি যে হিসাব বিজ্ঞানের মূল সমীকরণ হচ্ছে সম্পদ ইকুয়াল দায়যোগ মালিকানা সত্ত্ব। সম্পদ ইকুয়াল দায়যোগ মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে আমাদের মূল সমীকরণ। গট ইট? বুঝতে পারছি? তাহলে এটা হচ্ছে কি আমাদের মৌলিক সমীকরণ বা মূল সমীকরণ। ওকে, সো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 13। দেখো ইংরেজি প্রশ্ন। এখন ইংরেজি দেখলে অনেকটা ভয় কাজ করতে পারে যে নর্মালি বিউপির জন্য আমরা ইংলিশ প্রশ্ন সলভ করছি, কিন্তু এখন এখানে এই প্রশ্ন চলে আসছে, এটা কেমন কথা, তাই না? যে এই টাইপের প্রশ্নকে আমরা আদৌ সলভ করতে পারবো কি না, বা আমরা তো অনেক ইংরেজি ভালো করে জানি না। তবে এগুলো খুবই সহজ, তুমি কয়েকটা প্রশ্ন সলভ করলে, প্র্যাকটিস করলে দেখবো যে এই টাইপের কোশ্চেন তুমি ইজিলি আনসার করতে পারবা। তো দেখো স্যালারি পেইড মানে কি? বেতন প্রদান। স্যালারি পেইড মানে কি? এখানে বেতন প্রদান করছে, বেতন পরিশোধ করছে বা বেতন প্রদান করছে।
তা ইফেক্ট অফ দ্য ট্রানজেকশন ইজ ট্রু, তার মানে এই যে বেতন প্রদান করলে এটা কি প্রভাব পড়বে হিসাব সমীকরণে বা হিসাবের উপর কি প্রভাব পড়বে। তো বেতন প্রদান করলে নর্মালি আমার বেতন একটা ব্যয় বৃদ্ধি পায়, তাহলে বেতন হিসাব ডেবিট কি হচ্ছে, তখন বেতন হিসাব ডেবিট হচ্ছে, মানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে। এবং এই বেতন দিতে গিয়ে তোমার নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য নগদ হিসাব কী হবে, বেতন দিতে গিয়ে নগদ টাকা চলে যাচ্ছে, এই জন্য নগদ হিসাব হবে ক্রেডিট। তার মানে ভাইয়া এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর এখানে কি হচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ হ্রাস পাচ্ছে, ব্যয় বৃদ্ধি পাচ্ছে আর সম্পদ কি করছে, ব্যয় বৃদ্ধি পাইতেছে এখানে, আর সম্পদ হ্রাস পাচ্ছে বা হ্রাস পাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে সম্পদটা হ্রাস পাচ্ছে, কোথায় আছে দেখো, ইনক্রিজ অন অ্যাসেট অ্যান্ড ডিক্রিজ আদার অ্যাসেট। নো, এটা হবে না। ইনক্রিজ অন লায়াবিলিটিস, একটা দায় বৃদ্ধি পাচ্ছে, ডিক্রিজ আদার লায়াবিলিটিস, এখানে তো দায় নাই। আর প্রথমে দেখা আছে ডিক্রিজ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, মানে সম্পদ এবং দায় দুইটাই হ্রাস পাচ্ছে। এখানে আছে ইনক্রিজ অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিস, বৃদ্ধি পাচ্ছে সম্পদ এবং দায়, একটাও কিন্তু কারেক্ট না, কারণ এখানে ব্যয়ের কোনো টার্মেই নাই। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে ব্যয় বৃদ্ধি পাচ্ছে মানে কি, অনার্স ইকুইটি কি করতেছে, ডিক্রিজ করতেছে, ফল করতেছে। আর অ্যাসেট কি করতেছে, অ্যাসেটটা হ্রাস করতেছে বা ডিক্রিজ করতেছে, তাই না? তাহলে একটা অপশনে কিন্তু এখানে কারেক্ট না। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা অপশনও কারেক্ট না, এখানে সবগুলোই কিন্তু রং আছে, তাই না? এখানে প্রত্যেকটা অপশনে কি আছে, রং আছে। দ্যাটস আমরা বলতে পারি নান অফ দ্য অ্যাবভ, তার মানে উপরের কোনোটিই নয়। ঠিক আছে, উপরের কোনোটি কারেক্ট নয়। সো এটা বুঝতে পারছি। সো বিশ্লেষণ করলাম, এটা ক্লিয়ার। স্যালারি পেইড, এটা বুঝতে পারছি সবাই। দ্য ইফেক্ট অফ দ্য ট্রানজ্যাকশন ইজ টু, ক্লিয়ার সবার? বলো ভাইয়া পুরা, সবাই বলো এটা ক্লিয়ার কিনা। বুঝতে পারছি। আগামীকাল হচ্ছে কমার্সের আরেকটা ক্লাস আছে, মানবিকের ক্লাস শুরু হয়ে যাবে, সমস্যা নাই ভাই, সব ক্লাসই পাবে, মানবিকেরও পাবে, ইভেন সায়েন্সেরও ক্লাস থাকবে। ওকে, তারপর আমরা দেখবো আরেকটা প্রশ্ন। এই কোশ্চেনটা কি বলছে দেখো, এবার আমরা হচ্ছে এটাও বিশ্লেষণ করব, প্রশ্নটা কোশ্চেন পরে এটা বিশ্লেষণ করব। আর সবাই প্রশ্নটা পড়া দেখো, 14 নাম্বার, নিচের কোন লেনদেনটি করলে কোম্পানির মোট সম্পত্তি 80,000 টাকা বৃদ্ধি পাবে। তাহলে 80,000 টাকা সম্পত্তি বৃদ্ধি পাবে, আমরা এবার দেখব, প্রশ্ন বিশ্লেষণ করে দেখব যে কোনটার কারণে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, কোনটায় বৃদ্ধি পাচ্ছে। প্রথমে দেখো, নগদ 80,000 টাকার দায় পরিশোধ করা হলো। নগদে যদি তুমি দায় পরিশোধ করো তাহলে তোমার দায়টা হ্রাস পাবে, দায় হ্রাস পাইলে সম্পদ হ্রাস পাবে, কারণ দায় পরিশোধ করতে গিয়ে তোমার নগদ টাকা চলে যাচ্ছে। তার মানে দায় যেহেতু হ্রাস পাচ্ছে, সম্পদে কী করবে, হ্রাস পাবে। দায় হ্রাস পেলে সম্পদে হ্রাস পাবে। নগদে 80,000 টাকার একটি গাড়ি ক্রয় করা হলো। দেখো, নগদে যদি তুমি গাড়ি ক্রয় করো তাহলে তোমার প্রতিষ্ঠানে গাড়ি আসবে, নগদে গাড়ি ক্রয় করলে তোমার প্রতিষ্ঠানে গাড়ি আসবে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে। আবার এই গাড়ি ক্রয় করতে গিয়ে তোমার নগদ টাকা আবার চলে যাচ্ছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাচ্ছে একবার, সম্পদ একবার হ্রাস পাচ্ছে। আলটিমেটলি আমি বলতে পারি সম্পদ কি আছে, অপরিবর্তিত অবস্থায় আছে, এটা কোনো পরিবর্তন হচ্ছে না, কোনো চেঞ্জ হচ্ছে না, তাহলে সম্পদ অপরিবর্তিত অবস্থায় আছে। তারপর দেনাদারের কাছ থেকে 80,000 টাকা আদায় হয়েছে। দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় হয়, দেনাদারের কাছ থেকে যদি টাকা আদায় হয় তাহলে তোমার কি হচ্ছে, এখানে নগদান হিসাব, সরি, দেনাদার নামক সম্পদ কি করতেছে, এখানে হ্রাস পাচ্ছে, আর নগদ টাকা কি করতেছে, বৃদ্ধি পাচ্ছে। তার মানে এবারও সম্পদ বৃদ্ধি, সম্পদ হ্রাস। কিন্তু এই যে গ নাম্বারটা যদি আমরা দেখি, ধারে 80,000 টাকার যন্ত্রপাতি ক্রয়, তো 80,000 টাকার যদি যন্ত্রপাতি ক্রয় করে, তার মানে আমার যন্ত্রপাতি আসবে, যন্ত্রপাতি আসছে মানে কি, সম্পদ বৃদ্ধি পাচ্ছে। এই যন্ত্রপাতি আসছে মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, আর ধারে যেহেতু করছে এখানে দায়ও বৃদ্ধি পাচ্ছে। তার মানে এখানে কিন্তু আমার আলটিমেটলি 80,000 টাকার সম্পদ বৃদ্ধি পাচ্ছে। শুধুমাত্র আমরা দেখতে পাচ্ছি একটা প্রশ্ন এবং মানে একটা অপশনে, সেটা হচ্ছে 12, 3 নম্বর অপশনটা, এটাই কিন্তু কারেক্ট, আর বাকি কিন্তু সবগুলোই রং ছিল। ঠিক আছে, একটাই কিন্তু এখানে কারেক্ট, বাকি সবগুলো কি ভুল ছিল। ক্লিয়ার?
বুঝতে পারছি সবাই? হ্যাঁ, রূপায়ণ বণিক লিখছো ডি নাম্বার। নো, ডি নাম্বার না, এটা হচ্ছে গ নাম্বারটা। বলছে কোম্পানির মোট সম্পত্তি 80,000 টাকা বৃদ্ধি পাবে। ভাইয়া ডি নাম্বারে তো দেনাদার কাছ থেকে টাকা যদি আদায় হয় তাহলে তোমার দেনাদার হিসাব দেখো আমি লিখেও দিচ্ছি। তার মানে কি দেনাদার বৃদ্ধি পাবে, এই যে দেনাদার হিসাব বৃদ্ধি পাবে। দেনাদার হচ্ছে একটা সম্পদ, সম্পদ বৃদ্ধি পাচ্ছে এখানে। আর এই নগদ টাকা কমে যাচ্ছে, আর কি করতেছে, নগদ টাকা কমে যাচ্ছে। এই যে নগদ টাকা কমে যাচ্ছে, তাহলে নগদান হিসাব কি হচ্ছে, নগদান হিসাব ক্রেডিট হচ্ছে। এখানে এ বৃদ্ধি, এখানে এ হ্রাস। আলটিমেটলি কি বলতে পারি যে এটা অপরিবর্তিত অবস্থা আছে, সম্পদ কি আছে, অপরিবর্তিত অবস্থা। দ্যাটসই, তার মানে এটা কিন্তু সম্পদ বৃদ্ধি পাচ্ছে না। তো তোমরা বারবার ডি নাম্বার কোশ্চেন মানে আনসার সবাই কার্ড আনসার হিসাবে দিচ্ছ, স্ট্রং, তাই না? মারুফ, এটা তো ভুল হচ্ছে। আমরা প্রত্যেকটা অপশন ব্যাখ্যা করলাম, এই জন্য মানে প্রত্যেকটা অপশন তোমাকে ব্যাখ্যা করে দেখাই দিলাম। তারপর যদি এটা না বুঝতে পারো মানে ভাই এটা পুরাই ব্যাড লাক। ক্লিয়ার রূপায়ণ, ক্লিয়ার, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ। আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে। আমরা আবার একটা ইংরেজি প্রশ্ন দেখবো, দেখি এটা কে পারি, দেখি পারি কিনা আনসার করা, তো দেখি। সো কে কে আনসার করতে পারো? ওকে, দেখতে চাই। সো দ্রুত একটু আনসার করো, দেখি পারি কে কে আনসার করতে। এবার বলছে আমি একটু দেখি, হুইচ অফ দ্য ফ্লোয়িং ট্রানজেকশন, মানে নিচের কোন লেনদেনটি কজেস টোটাল অ্যাসেট অফ দ্য কোম্পানি টু ইনক্রিজ বাই 10,000 টাকা। তার মানে কোন লেনদেনটার কারণে, নিচের কোন লেনদেনটার কারণে তোমার মোট সম্পদ কী করবে, 10,000 টাকা, মানে কোম্পানির মোট সম্পদ 10,000 টাকা বৃদ্ধি পাবে। তো দেখো ইনক্রিজ আছে, বৃদ্ধি পাবে। তো পারচেজিং যদি হচ্ছে অটোমোবাইল ফর 10,000 টাকা। এখন যদি কোনো মোবাইল কিনো, এখানে সম্পদ বাড়ছে, আবার নগদ নামক সম্পদ হ্রাস পাচ্ছে, তার মানে সম্পদ বৃদ্ধি পাচ্ছে, সম্পদ হ্রাস পাচ্ছে, এটা হবে না। তারপর দেখো পারচেজিং টাকা 10,000 অফ ফার্নিচার অন অ্যাকাউন্ট। তার মানে এই যে বি নাম্বারে বলছে যে ফার্নিচার ক্রয় করছে, আসবাবপত্র যদি ক্রয় করো তুমি বাকিতে, এই অন অ্যাকাউন্ট মানে কি, অন অ্যাকাউন্ট মানে হচ্ছে বাকিতে। তাহলে কিসে করছো, এটা হচ্ছে বাকিতে করছো। তার মানে আসবাবপত্র বাকিতে ক্রয় করলে কি হবে, এই যে আসবাবপত্র হিসাব ডেবিট, আর বাকিতে যেহেতু করছে যেন প্রদায় হিসাব অথবা পাওনাদার হিসাব কী হবে, এই প্রদায় হিসাব অথবা এটার আরেকটার নাম হচ্ছে পাওনাদার হিসাব। তার মানে বাকিতে করলে প্রদায় হিসাব বৃদ্ধি পাবে। তাহলে কি হচ্ছে দেখো, এখানে সম্পদ বৃদ্ধি পাইতেছে। তার মানে এই যে 10,000 টাকার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এখানে কি দেখতে পাচ্ছি আমরা যে 10,000 টাকার সম্পদ বৃদ্ধি পাচ্ছে, এবং এখানে দায়ও বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা। তার মানে এই লেনদেনের কারণে আমার সম্পদ বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকার, দায়ও বৃদ্ধি পাচ্ছে 10,000 টাকা। ঠিক আছে, তার মানে এই লেনদেনটার কারণে আমার সম্পদ এবং দায় দুইটাই কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তার মানে এই লেনদেনের কারণে আমার সম্পদ এবং দায় দুইটাই কিন্তু এখানে বৃদ্ধি পাচ্ছে। ঠিক আছে, তার মানে এটার কারণে সম্পদ এবং দায় দুইটাই বৃদ্ধি পাচ্ছে। তো আলটিমেটলি আমার সম্পদ তো বৃদ্ধি পাচ্ছে, যেটা প্রশ্নে চাইছে। দেখো কালেক্টিং 10,000 টাকা অ্যাকাউন্ট রিসিভেবল, যদি তোমার কি করা হয়, দেনাদার টাকা আদায় করা হয়, তাহলে দেনাদার নামক সম্পদ হ্রাস পাবে, নগদ বৃদ্ধি পাবে, আনচেঞ্জেবল। হ্যাঁ, পেইং এত টাকা লায়াবিলিটি, দায় যদি পরিশোধ করে তাহলে আমার দায়টা হ্রাস পাবে এবং নগদ টাকাও কি করবে, হ্রাস পেয়ে যাবে। ঠিক আছে, ওকে, আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 16। এই প্রশ্নে কি বলছে, হুইচ অফ দ্য ফ্লোয়িং ইভেন্ট ডিক্রিজ এ কোম্পানি শেয়ার হোল্ডার ইকুইটি। শেয়ার হোল্ডার ইকুইটি কখন তোমার কি করবে, ডিক্রিজ করবে। শেয়ার হোল্ডার্স ইকুইটি অথবা শেয়ার হোল্ডারদের সত্ত্ব বলতে পারো। তাহলে শেয়ার হোল্ডারদের সত্ত্ব, যেটা আমার এক মালিকানা ব্যবসায়ী কিন্তু মালিকানার সাথে থাকে, তাহলে এই শেয়ার হোল্ডারদের সত্ত্ব কখন হ্রাস পায়, শেয়ার হোল্ডারদের সত্ত্ব কখন হ্রাস পাবে, যখন আমরা টাকাটা কি করবো, পরিশোধ করে দিব, বা এটা থেকে যদি কোনো টাকা দেয়। দেখো এখানে এটাই বলে দিলাম প্রথমটা, এ ডিক্লারেশন অফ টাকা 1 ক্যাশ ডিভিডেন্ড পার প্রিফারেন্স শেয়ারস। তার মানে যদি হচ্ছে এই অগ্রাধিকার শেয়ারের উপরে 1 টাকা করে লভ্যাংশ ঘোষণা করে, তাহলে কিন্তু আমার এই শেয়ার হোল্ডারদের সত্ত্বটা কমে যাবে। তার মানে কোনটার কারণে শেয়ার হোল্ডারদের সত্ত্ব কমে যাচ্ছে, যদি আমি 1 টাকা করে কি করি, লভ্যাংশ ঘোষণা করি এই শেয়ার হোল্ডারদের সত্ত্বের উপরে, তাহলে কি করবে, আমার কমে যাবে। ঠিক আছে, কি কমে যাবে, শেয়ার হোল্ডারদের সত্ত্ব কমে যাবে। বাকিগুলো তুমি দেখো
একটার কারণে কিন্তু তোমার কি হবে না, এখানে শেয়ার হোল্ডারদের স্বত্ব হ্রাস পাবে না ডিরেক্টলি। বুঝতে পারছি? তার মানে এই প্রশ্নগুলো তোমার কী করতে, বিশ্লেষণ করতে হবে, তোমার বারবার দেখতে হবে, বারবার প্র্যাকটিস করতে হবে। তুমি যত বেশি প্র্যাকটিস করবা, কারণ এখন দরকার হচ্ছে তোমার স্ট্রাকচার বোঝা, দরকার কি ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের স্ট্রাকচার বোঝা, কোশ্চেন প্যাটার্ন বোঝা। এখন কিন্তু এলোমেলোভাবে পড়াশোনা করলে হবে না। তারপর দেখো 17 বলছে 2025 সালের আর্থিক বছরে কোম্পানির সম্পদ এত টাকা কমছে, দায় এত টাকা কমছে, তাহলে মালিকানা সত্ত্ব কত হবে? এখন সমীকরণটা লিখে কোনো কথা নয়, আমি শর্টকাট ট্রিক শেখাচ্ছি না এখানে। যদিও কি করছে, আর্থিক সম্পদ 90,000 টাকা কমছে, তার মানে এই যে অ্যাসেট এটা 90,000 টাকা হ্রাস থাকবে, ধরে লিখলাম হ্রাস। আর দায় কি করছে, দায় হচ্ছে 2 লাখ টাকা কমছে, দায়ও 2 লাখ টাকা কমছে, তাহলে আমার দুই পাশে কি আছে, মাইনাস ফিগার আছে। এখন আমি যদি সমান করতে চাই, এই 2,10,000 থেকে 90 মাইনাস ফিগার আছে 2 লাখ, কত 2 লাখ, আর এখানে 90, তাহলে আমি যদি এই পাশে 90 এবং এই পাশে 90 বানাতে যাই, তার মানে 1,10,000 টাকা আমার প্লাস ফিগার নিয়ে আসতে হয়, তাহলে 1,10,000 টাকা এটা বৃদ্ধি পাচ্ছে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্ব ওই কী করছে তাহলে বৃদ্ধি পাচ্ছে 1,10,000 টাকা। এবার দেখো এই পাশে 90 মাইনাস ফিগারে এই 2 লাখ থেকে 1,10,000 বাদ দিলে মাইনাস ফিগার আমার কত থাকে, 90,000। তাহলে মাইনাস ফিগারে এখানেও 90, এই পাশে 90, এই পাশে 90, দুইটাই কি ইকুয়াল, ঠিক আছে? তার মানে এখানে কি দুইটাই ইকুয়াল আছে, মাইনাস ফিগার আছে, দুইটা কি আছে, ইকুয়াল বা মাইনাস ফিগার আছে। ক্লিয়ার? দুইটাই তাহলে ইকুয়াল বা মাইনাস ফিগারে আছে। ওকে, সো আশা করি ক্লিয়ার। তারপর আমরা চলে যাচ্ছি আরেকটা ম্যাথ। এই ম্যাথটা কে অ্যান্সার করতে পারে? সবাই একটু চেষ্টা করি আমরা, সবাই নিজে থেকে একটু চেষ্টা করো, দেখি পারে কি কে। সবাই তোমরা নিজেরা চেষ্টা করো, দেখো আনসারটা জাস্ট বের করার ট্রাই করো। তো 18তে বলছে আর্থিক বছরের শুরুতে উদ্বৃত্ত কত, আর্থিক বছরের বিভিন্ন সম্পত্তির পরিমাণ ছিল 682 টাকা, মালিকের ইকুইটি ছিল কত, ইকুইটি ছিল হচ্ছে 418 টাকা। সেম আগের মতো তুমি সমীকরণটা লিখো, যেহেতু বলছে বছর শেষে, তো বছর শেষে মালিকের ইকুইটির পরিমাণ বের করতে বলছে, মানে মালিকানা সত্ত্ব। তো বছর শেষে যেহেতু বলছে, শেষে বললে তোমার অবশ্যই শুরুর এলিমেন্টস এবং কতটুকু বাড়ছে বা হ্রাস পাইছে এই বিষয়টার কাজ করতে হবে, এই বিষয়টার কী করতে হবে, কাজ করতে হবে। তার মানে আমরা লিখে ফেললাম সম্পত্তির পরিমাণ 682, তারপর আমাদের মালিকের ইকুইটি ছিল কত, 418, এই যে ইকুইটি কত ছিল 418। এবার দুই পাশ সমান করো, এখানে এই পাশে 682, এই পাশে 418, তো 682 থেকে 418 বাদ দাও, 28 12 হবে 4 হইলে, আর থেকে কত 1, 2 2 আছে 8 হবে 6 হইলে, আর থেকে না 4 আছে 6 হবে 2 হলো, তুই 264, তারপরে দায় কত হয় 264, বের করে ফেললাম। তাহলে এই যে দায়টা যে আমার প্রবলেম হতো, দায়টাও কিন্তু আমি ক্যালকুলেশন করে ফেললাম, ঠিক আছে? এবার দেখো উক্ত বছরে সম্পত্তি বাড়ছে 37 টাকা, তাহলে সম্পত্তি কত বাড়ছে, সম্পত্তি বাড়ছে 37। আবার বলছে এবং দায় কমছে 19 টাকা, তার মানে তুমি যদি দায় না বের করতা, তুমি যদি দায় ক্যালকুলেশন না করতে, তাহলে কি বাদ দিতে পারতা না। এই জন্য দায়টা কী করতে হবে, এই 37 টাকা মাইনাস করতে হবে। তাহলে এই 37 টাকা আমি মাইনাস করে দিলাম দায়। এবার সমান করো, এবার তুমি নিচে নিচে বের করতে পারো, পাশাপাশি বের করতে পারো। এবার দেখো এখানে একটা বৃদ্ধি পাচ্ছে, 7 আর 2 কত 9, 8 আর 3 কত 11, আর থেকে 1 719 ইকুয়াল। এবার যদি এই পাশে বের করো, 264 থেকে 37 বাদ দাও, 7 আছে 14 এবার 7 হইলে, আর থেকে কত 1, 4 4 আছে 6 হবে 2 হইলে, হ্যাঁ, আর থাকে কত 2, মানে কি 227। এবার দেখো আমরা দুই পাশ সমান করতে গেলে 719 থেকে 227 বাদ দাও, 700 কত আছে 19, এই 719 থেকে আমি যখন 227 বাদ দেবো 227 মাইনাস করবো, 7 আছে 9 হবে 2 হইলে, আর থাকে কত 1, তার মানে এই যে
27-এ 9 হবে 2 হইলে, আর 2 আছে 11 হবে 9 হইলে 600 কত হয় 692। আচ্ছা আমাদের একটু ভুল হয়েছে কালে ক্যালকুলেশনে, বা আমরা এটাও করতে পারি। টাকার অ্যামাউন্ট 418। ও এখানে তো ভুলটা হয়েছে। আচ্ছা অ্যামাউন্টটা আমরা আরেকবার একটু লিখি। হ্যাঁ, এখানে এ ইকুয়াল এল প্লাস ওই আমাদের 682। তো 682 হবে এখানে ইকুয়াল আমাদের মালিকানার সত্ত্ব কত আছে দেখো, মালিকানার সত্ত্ব আছে এখানে 418। তার মানে 418 হচ্ছে মালিকানা সত্ত্ব। এবার আমরা হচ্ছে বের করে ফেলবো দায়টা। দায় কত হয় 682 থেকে যদি আমরা 418 বাদ দিই, দেখো 28 12 হবে 4 হইলে, হ্যাঁ, আর থেকে 1 6 4 আছে 6 হবে 2 হলে 264। তার মানে এখানে 264 হয়। আমরা অ্যামাউন্টে ভুল করছি। উক্ত বছরে সম্পত্তি বাড়ছে কত, সম্পত্তি বাড়ছে 37 টাকা, সম্পত্তি বাড়ছে 37 টাকা। তাহলে 37 টাকা 7 দিন 9, 3 আর 11 1, আর থেকে 1 7 দিন 9, 8 3 11 1, আর থেকে 1 719 ইকুয়াল, এখানে বলছে আবার দায় কমছে 19 টাকা। এটাই আমরা ভুল করছি, 19 টাকা দায় কমছে 19 টাকা। তাহলে 9 9 আছে 14 হবে, 9 10 11 12 13 14 5 হইলে, হ্যাঁ, আর থাকে কত 1 2 2 আছে 6 হবে 4 হইলে, আর 2 245। এবার বাদ দাও, এবার বাদ দাও 719 থেকে 245 বাদ দাও। ধরো আমরা এখানে বাদ দিই 719 থেকে 245, 245 টাকা বাদ দিলে 5 আছে 9 হবে 4 হইলে, 4 আছে 11 হবে 8 4 7 হইলে, আর থেকে 1 3 আছে 7 হবে 4 হইলে 474। তার মানে এই 474 টাকা এখানে দেখো কথা আসে 474 সেম। এখন যদি এটাও করো তুমি, তাহলে 37 থেকে 19 বাদ দাও, হ্যাঁ, তাহলে অ্যামাউন্ট সেম আসবে। তাহলে 37 থেকে আমরা 19 বাদ দিই, 37 থেকে দেখবা 9 আছে 17 হবে 8 হইলে, 8 থেকে কত 1 2 2 আছে 2 আছে 3 হবে 1 হইলে 18 টাকা। তার মানে এটার সাথে যোগ করলে দেখবা সেম অ্যামাউন্টেই চলে আসবে। ঠিক আছে, কি করবা? তাহলে আমরা বুঝতে পারলাম এখানে কিন্তু দুইটা অ্যামাউন্টে কি আছে, ইকুয়াল আছে। তো তুমি যেভাবে ক্যালকুলেশন করো সেম অ্যামাউন্টে আসবে। বুঝতে পারছি? এখানে জাস্ট যোগ বিয়োগের খেলা। বিজয়পাল দায় হচ্ছে 19 টাকা, এই জন্য আমরা হচ্ছে দায়টা 37 টাকা লিখে ফেলছিলাম, এই জন্য হচ্ছে মিলে নাই। ক্লিয়ার আশা করি। ওকে, সো তারপর দেখো পরবর্তী কোশ্চেনটা, কোশ্চেন নাম্বার 19। এখানে বলছে নিম্নের কোন লেনদেনটির উদ্বৃত্তপত্র মোট যোগফলকে প্রভাবিত করবে না। তার মানে এই যে উদ্বৃত্তপত্রে আমরা যে সম্পদ দায় মালিকানার সত্ত্ব দেখায় বা এরকম সম্পদ পাশ এবং দায় পাশ, ধরো এটা সম্পদ পাশ, এটা হচ্ছে কি সম্পদ পাশ ইকুয়াল দায় পাশ, এই যে দেখাই এই দুইটা কোনটাই প্রভাবিত করবে না, মানে সমান থাকবে। তো দেখো পাওনাদারের কাছ থেকে যদি 5,000 টাকা পণ্য ক্রয় করা হয়, পাওনাদারের কাছ থেকে যদি তুমি পণ্য ক্রয় করো, তাহলে ক্রয় বৃদ্ধি পাচ্ছে, দায়ও বৃদ্ধি পাচ্ছে। তার মানে কি ব্যয় বৃদ্ধি পাচ্ছে এবং দায়ও বৃদ্ধি পাচ্ছে। তারপর 3,000 টাকার দেয় বিল পরিশোধ করছো মানে কি দায় কমে গেছে, নগদ টাকা সম্পদ কমে গেছে। তারপরে প্রাপ্য হিসাবের কাছ থেকে এত টাকা আদায় হয়েছে, প্রাপ্য হিসাবের কাছ থেকে আদায় হইলে তোমার এখানে নগদ নামক সম্পদ বাড়বে, আর এই প্রাপ্য হিসাব নামক সম্পদ হ্রাস পাবে। তার মানে সম্পদ একবার বৃদ্ধি পাইলো, সম্পদ একবার হ্রাস পেলো। তার মানে সম্পদ একবার বৃদ্ধি পেলো, সম্পদ একবার হ্রাস পেলো, আলটিমেটলি সম্পদ কি আছে, অপরিবর্তিত অবস্থায় আছে, এবং এটার কারণে রেওয়ামিলে কোনো প্রভাব ফেলবে না। দ্যাটস আমরা বলতে পারি এটা হচ্ছে গ নম্বরটা কারেক্ট অ্যান্সার। ওকে ওকে, তারপর আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি লেনদেনের বৈশিষ্ট্য নয়। এখন লেনদেনের বৈশিষ্ট্য নয় কোনটা বলো? লেনদেনের বৈশিষ্ট্য হতে হলে আমার কি কি জানতে হবে? প্রথমত জানতে হবে একটা ঘটনা অবশ্যই অর্থ দ্বারা তুমি পরিমাপ করতে পারবা। একটা ঘটনা যদি তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো, একটা ঘটনা যদি অর্থ দ্বারা বা টাকা দ্বারা পরিমাপ করতে পারো, তখন সেটা হবে লেনদেন। সেটা কি হবে? সেটা হবে লেনদেন। ঠিক আছে, তার মানে লেনদেনের বা ট্রানজ্যাকশনের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তুমি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো কিনা। আরও বৈশিষ্ট্য আছে, মিলাতে পারো যে তোমার এটা দুটি পক্ষ আছে কিনা, বা আর্থিক অবস্থার পরিবর্তন হচ্ছে কিনা, এই বিষয়গুলো দেখতে পারো। তবে মনে রাখবা যদি অর্থ দ্বারা পরিমাপ করতে পারো তখন সেটা লেনদেন হয়ে যাবে। এই বৈশিষ্ট্যটা যাতে
থাকে ঘটনার মধ্যে। তাহলে অর্থের মূল্যের পরিমাপযোগ্য এটা কেবল মুনাফা, কেবল দুই পক্ষ আর্থিক অবস্থার পরিবর্তন সাধন, তার মানে বৈশিষ্ট্য নয় কোনটা, অর্থের মূল্য পরিমাপযোগ্য এটা। তারপরে কমপক্ষে দুইটি পক্ষ জড়িত, এটাও একটা বৈশিষ্ট্য। আর্থিক অবস্থার পরিবর্তন সাধন করে, এটাও একটা বৈশিষ্ট্য। কিন্তু এই যে এটা বৈশিষ্ট্য নয়, তার মানে এটা কারেক্ট আনসার। এখন বলছো নয়, এই নয়টাই জন্য খেয়াল রাখতে হবে। নয় যদি তুমি ভালো করে খেয়াল না করো তাহলে কিন্তু ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকবে। ঠিক আছে, তো আমরা আজকে এখানে শেষ করব। তবে তোমাদেরকে আবারও বলতেছি, এই যে প্রশ্নগুলো আমরা সলভ করলাম এখানে, এই কোশ্চেনগুলোর মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু কনফিউশন ছিল, ঝামেলা ছিল। মানে কি, তুমি ধরো এই প্রশ্নটাই ভুল করতা, যদি তুমি ভালো করে একটু খেয়াল না করে নয় আসে এটা যদি না দেখো, তখন কি ভুল হবে না? সাথে সাথে ভুল হয়ে যাবে। কিভাবে তুমি মনে করো অর্থের মূল্যে পরিমাপযোগ্য এটা আনসার করে ফেলবা। এটা যদিও সহজ ছিল, কিন্তু বাকি যে প্রশ্নগুলো ছিল এগুলো কিন্তু খুবই কঠিন ছিল। ঠিক আছে, এই প্রশ্নগুলো কিন্তু খুবই কঠিন ছিল, তাই না? তো আশা করি আজকের ক্লাসে তোমরা বুঝতে পারছো কোশ্চেন প্যাটার্নটা কেমন হয় ন্যাশনাল ইউনিভার্সিটির, এবং তোমরা কীভাবে প্রিপারেশনটা নিবে। বিশেষ করে তোমাদের বেসিক ক্লিয়ার কী দরকার ভাইয়া, প্রচুর প্রশ্ন সলভ করতে হবে, মডেল টেস্ট এক্সাম দিতে হবে, বাসায় বসে বসে কোশ্চেন সলভ করবা, এক্সাম দিবা, দেখবা যে ভুলগুলো আইডেন্টিফাই করতে পারবা, কোশ্চেন স্ট্রাকচার বুঝতে পারবা। বিশ্ববিদ্যালয়ে যদি প্রশ্ন অ্যানালাইসিস করে পড়তে পারো, ইনশাল্লাহ কমন তো পাবেই এবং তুমি ভালো করতে পারবা। আর তোমার যদি মনে হয় যে আমার এই টপিকে স্পেসিফিকভাবে এখন অনেক প্রবলেম রয়ে গেছে, তাহলে তুমি যেটা করতে পারো, অবশ্যই এই টপিকগুলো বেশি বেশি রিভিশন দিবা, এই টপিকের বেসিক ক্লিয়ার করে ফেলবা। ভাই আবারও বলতেছি, তোমার বেসিক ক্লিয়ার মানে তুমি বস। কোশ্চেন যেমন করুক যেমনই হোক, কেউ তোমাকে আটকাতে পারবে না। আর বেসিক ক্লিয়ার না থাকলে কিন্তু তুমি ভালো করতে পারবে না, তোমার জন্য কিন্তু অনেক বড় বিপদ অপেক্ষা করতেছে। সো বি কেয়ারফুল। যাদের স্বপ্ন ন্যাশনাল বিশ্ববিদ্যালয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ে পড়া, তারা অবশ্যই প্র্যাকটিস করো, ভালো করে প্রিপারেশন নাও, ইনশাল্লাহ ভালো করবে। তোমার যে স্বপ্ন, তোমার যেই টার্গেট, সেটা অবশ্যই তুমি পূরণ করতে পারবা। ঠিক আছে, তো আমরা আজকে এখানে শেষ করব। এই স্লাইডটি তোমাদেরকে দিয়ে দেওয়া হবে, যারা যারা ক্লাসটি শেয়ার করছো, যারা যারা তোমার টাইমলাইনে, নিজের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিয়েছো, সবাই এই স্লাইডটি পাবে ইনশাল্লাহ। আর যারা শেয়ার করি নাই তারা কিন্তু এই স্লাইডটি পাবে না। আগামীকাল তোমাদের ক্লাস আছে এবং পরবর্তী থেকে আমাদের মানবিক ইউনিটের ক্লাস শুরু হয়ে যাবে। তো তোমরা অবশ্যই ক্লাসগুলো মনোযোগ দিয়ে করো। যত বেশি ক্লাস করবা, হ্যাঁ, আর নিজে পড়াশোনার মধ্যে থাকবা, ততই তুমি ভালো করতে পারবা। সবার জন্য অনেক বেশি শুভকামনা। আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচে ভর্তি চলছে ইনশাল্লাহ। দেশসেরা টিচার প্যানেল নিয়ে আমাদের সেকেন্ড টাইম অপটিমিস্টিক ব্যাচ, এবং আমরা একদম গুচ্ছের আগ পর্যন্ত, গুচ্ছ পর্যন্ত শিক্ষার্থীর সার্ভিস দিয়ে থাকি। এই কথাটাই বলবো, তোমার যতটুকু প্রত্যাশা তার চাইতে অনেক বেশি পাবে এডুকেশনে। এখানে এডুকেশন টিচারদের যে অভিজ্ঞতা, ইনশাল্লাহ এই অভিজ্ঞতার আলোকে তোমাদেরকে বেস্ট একটা সার্ভিস দিতে পারবে, সুন্দর একটা পড়াশোনার মধ্যে রাখতে পারবে। যদিও প্রথমবার অনেকে ব্যর্থ হয়, হয়তো কোশ্চেন প্যাটার্ন বুঝে নাই, প্রিপারেশনে ঘাটতি ছিল, কিন্তু তুমি কিন্তু এই জিনিসটা ধরতে পারতেছো যে তোমার কোথায় ল্যাকিং ছিল। সো ইনশাল্লাহ দ্বিতীয়বার তোমার জন্য ভালো সুযোগ অপেক্ষা করতেছে, ভালো কিছু করতে পারবা। স্বপ্ন যদি হয়ে থাকে পাবলিকিয়ান হওয়ার, তাহলে অবশ্যই এই সুযোগটা কাজে লাগাও। ইনশাল্লাহ দেখা হবে আগামীকালকে ক্লাসে, আবার ম্যানেজমেন্ট ক্লাস থাকবে ইনশাল্লাহ আগামীকালকে। ক্লাসে সবাই যুক্ত হয়ে যাবে সেম টাইম 7টার সময়। পরবর্তীতে তোমাদের মানবিক ইউনিটিরও ক্লাস থাকবে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকি, সুস্থ থাকি। আল্লাহ হাফেজ।